যুদ্ধ নিয়ে পুতিনের দর কষাকষি কৌশল কি হবে? যুদ্ধ নিয়ে পুতিনের দর কষাকষির কৌশল কি হবে? কালো স্যুট ও গাঢ় রঙের টাই পরা পুতিন মাইক্রোফোনের দিকে ঝুঁকে একটি আঙুল তুলে ধরেন, তবে তার মুখ বন্ধ। তিনি বসে আছেন রুশ লাল ও সবুজ পতাকার সামনে। ভ্লাদিমির পুতিন শুরুতেই নিজের বক্তব্য পরিষ্কার করতে চাইলেন। ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে কোনো মন্তব্য করার আগেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। 13 মার্চ মস্কোতে তিনি বলেন, ইউক্রেন সংকট নিয়ে এত মনোযোগ দেওয়ার জন্য আমি ট্রাম্পকে কৃতজ্ঞতা জানাই। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। রাজনৈতিক বিশ্লেষক আন্তন বারবাসিন বলেন, পুতিন চাচ্ছেন ট্রাম্প যেন বিশ্বাস করেন যে তিনি, পুতিন, আলোচনায় আগ্রহী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো ট্রাম্পকে ক্ষুব্ধ করতে চান না পুতিন। বরং বারবাসিনের মতে, রুশ প্রেসিডেন্ট কৌশলগতভাবে এমন বার্তা দিতে চান যাতে ট্রাম্প তার সঙ্গে আলোচনা করতে আগ্রহী হন এবং কোনো সমঝোতায় আসেন। ওভাল অফিসে হলুদ আসনে বসে আছেন জেলেনস্কি ও ট্রাম্প। জেলেনস্কি সম্পূর্ণ কালো পোশাকে। তিনি ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন, হাত দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছেন। ট্রাম্প নীল স্যুট ও লাল টাই পরে, তার দিকে আঙুল উঁচিয়ে কথা বলছেন। মুখে কপট বিরক্তির ছাপ। তবে পুতিনের চাওয়া সমঝোতা ট্রাম্পের ভাবনার চেয়ে আলাদা হতে পারে। ট্রাম্প চান অন্তত 30 দিনের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হোক। পুতিন এটিকে সমর্থন করার ইঙ্গিত দিলেও বলেছেন, কিছু বিষয় আছে যা নিয়ে আলোচনা করতে হবে। এই কিছু বিষয় কি? এইগুলো থেকে বোঝা যায় রাশিয়া এখন কি পরিকল্পনা করছে। পুতিন যে কিছু প্রশ্ন উত্থাপন করেছেন, সেগুলো আসলে পরোক্ষ আপত্তি নয়, বরং স্পষ্ট দাবি। তিনি চান রাশিয়ার কুর্স্ক অঞ্চলে এখনও লড়াইরত ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করুক। যুদ্ধবিরতির সময়ে ইউক্রেন যেন নতুন কোনো সেনা মোতায়েন করতে না পারে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলো যেন কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। পুতিনের মতে, এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে এবং সংঘাতের মূল কারণ দূর করবে। তবে এই অস্পষ্ট বক্তব্যের উদ্দেশ্য হল আলোচনাকে মস্কোর দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর দিকে নিয়ে যাওয়া। কুর্স্ক শহরের দেয়াল চিত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন নাগরিক। কুর্স্ক শহরের দেয়াল চিত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন নাগরিক। ছবি, এএফপি। রাশিয়া কোনো চুক্তি প্রত্যাখ্যান করলেও কিংবা কৌশলগতভাবে সময় নষ্ট করলেও ট্রাম্পের পক্ষে তা প্রতিহত করার তেমন কোনো উপায় নেই। সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে চাপ প্রয়োগের বদলে প্রলোভন দেখানো, কোনো বড় চুক্তির লোভ দেখানো। আর এটাই হবে পুতিনের জন্য সবচেয়ে বেশি ফায়দা লোটার সুযোগ। রাজনৈতিক বিশ্লেষক আন্তন বারবাসিন বলেন, রাশিয়া এমন একটি যুদ্ধবিরতি চায় যা সরাসরি শান্তি আলোচনার দিকে নিয়ে যাবে। মস্কো আগে থেকেই কিছু ছাড় আদায় করতে চায়, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হবে না। বারবাসিনের মতে, রাশিয়া চায় যে শুধু ইউক্রেন নয়, ন্যাটো এই শর্ত নিশ্চিত করুক। এছাড়া পুতিনের ঘোষিত যুদ্ধের মধ্যে আরও একটি বড় দাবি আছে। সেটি হল ইউক্রেনকে সম্পূর্ণভাবে লুহান্স্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এসব অঞ্চলের বড় অংশ এখনও রুশ বাহিনীর দখলে নেই। কিন্তু পুতিন পুরো এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে দাবি করেন। ক্রেমলিনপন্থী বিশ্লেষকদের মতে, পুতিনের শর্তগুলো ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য হতে পারে। মস্কোর রাজনৈতিক বিশ্লেষক সের্গেই মার্কভ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধের শর্ত মেনে নিতে পারে। কারণ ট্রাম্প ইউক্রেনের পেছনে আর কোনো মার্কিন অর্থ ব্যয় করতে চান না। সের্গেই আরও বলেন, ইউক্রেনে নতুন সেনা মোতায়েনের সিদ্ধান্ত সাধারণ মানুষ মোটেই চায় না। তাই তা বন্ধ হলে বরং ইউক্রেন সরকার আরও শক্তিশালী হতে পারে। তবে বাস্তবতা হল, কিছুদিন স্থগিত রাখার পর যুক্তরাষ্ট্র সম্প্রতি অস্ত্র সরবরাহ আবার শুরু করেছে। আর ইউক্রেনের পক্ষে যুদ্ধ চালিয়ে যেতে সেনা সমাবেশ করা ছাড়া আর কোনো উপায় নেই। ফলে পুতিনের এসব শর্ত মেনে নেওয়ার সম্ভাবনা খুবই কম। নিরাপত্তা বিশ্লেষক দিমিত্রি আলপেরোচিভ ডয়চে ভেলেকে বলেন, ওয়াশিংটনের অবস্থান যাই হোক, ইউক্রেনের হাতে এখনও অনেক কৌশলগত সুবিধা রয়েছে। তিনি ব্যাখ্যা করেন, এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন ইউরোপীয় মিত্রদের সমর্থন নিয়েও প্রতিরক্ষা চালিয়ে যেতে পারে। এটি আর কঠিন হবে। তবে এই বিকল্প তাদের হাতেই রয়েছে। অনেক বিশ্লেষকের মতে, পুতিন এখন সময়ক্ষেপণের কৌশল নিচ্ছেন।
তার সেনাবাহিনী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে পুরোপুরি সরিয়ে দিতে সময় চায়। পাশাপাশি তিনি সম্ভবত কোনো শীর্ষ বৈঠকের মাধ্যমে ট্রাম্পকে একটি বৃহত্তর চুক্তির প্রয়োজনীয়তা বোঝানোর সুযোগ খুঁজছেন। বিশ্লেষক আন্তন বারবাসিন মনে করেন, পুতিন যদি তার শর্তগুলো মেনে নিতে ট্রাম্পকে রাজি করাতে পারেন, তাহলে এটি ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আরও বড় আলোচনার পথ খুলে দেবে। ন্যাটো সম্পর্কে ট্রাম্পের সন্দেহের বিষয়টি গোপন নয়, তাই তিনি হয়তো এই আলোচনায় আগ্রহী হবেন, যা রাশিয়ার জন্য একটি দুর্লভ সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে পুতিনের ওপর ট্রাম্পের প্রভাব খুব কম বলে মনে হচ্ছে। রুশ প্রেসিডেন্ট দাবি করেন, পশ্চিমা নিষেধাজ্ঞার পরও দেশটির অর্থনীতি এখনও সচল, যদিও তা মূলত প্রতিরক্ষা খাতে ব্যয়ের মাধ্যমে টিকে আছে। বার্লিনের কার্নেগির রাশিয়া ইউরেশিয়া সেন্টারের বিশ্লেষক আলেকজান্ডার বাউনভ বলেন, রাশিয়া কোনো চুক্তি প্রত্যাখ্যান করলেও কিংবা কৌশলগতভাবে সময় নষ্ট করলেও ট্রাম্পের পক্ষে তা প্রতিহত করার তেমন কোনো উপায় নেই। সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে চাপ প্রয়োগের বদলে প্রলোভন দেখানো, কোনো বড় চুক্তির লোভ দেখানো। আর এটাই হবে পুতিনের জন্য সবচেয়ে বেশি ফায়দা লোটার সুযোগ। 12 ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেপ্তার চেষ্টা নিন্দা মির্জা ফখরুলের। 12 ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেপ্তার চেষ্টার নিন্দা মির্জা ফখরুলের। রাজধানীর শাহবাগ এলাকায় 11 মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠনের 12 নেতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের এবং ছাত্র ফেডারেশনের সভাপতি মুশিউর রহমান খানকে বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল। তার পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান। বিবৃতিতে বলা হয়, নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে চলেছে। এটা উদ্বেগজনক। এই ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে পরে 12 ছাত্রনেতার বিরুদ্ধে মামলা এবং গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মুশিউর রহমান খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যারা সচেতনতা তৈরি করছেন, তাদের সহযোগিতা না করে হয়রানি করা অন্যায়। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং হয়রানি থেকে বিরত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মাগুরা শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে। মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ ঢাকা থেকে মাগুরায় নেওয়া হয়। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ ঢাকা থেকে মাগুরায় নেওয়া ফাইল ছবি। মাগুরার সেই শিশুটিকে একাই ধর্ষণ করেছেন তার বোনের শ্বশুর। 6 মার্চ সকালে তার ছোট ছেলের, শিশুটির বোনের স্বামী, কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টা করেন তিনি। ধর্ষণের মামলায় দোষ স্বীকার করে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন মাগুরার সেই শিশুটির বোনের শ্বশুর। আদালত সূত্র ও পুলিশের তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। গত শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় আসামির 164 ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলার প্রধান এই আসামি জবানবন্দিতে বলেন, 6 মার্চ সকাল 8:20 দিকে তার ছোট ছেলের কক্ষে শিশুটিকে একা শুয়ে থাকতে দেখে ঘরে ঢুকে পড়েন তিনি। শিশুটি চিৎকার করলে তার গলা চেপে ধরেন। শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তিনি ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ব্লেড দিয়ে শিশুটিকে ক্ষতবিক্ষত করেন। শিশুটিকে অচেতন ফেলে রেখে মাঠে কাজ করতে চলে যান। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা যে যার কাজে বেরিয়েছিলেন, আর শিশুটির বোন বাড়ির এক কোণে রান্নাঘরের মুঠোফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। ঘটনার কিছুক্ষণ পর শিশুটির বোন ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় প্রতিবেশী এক নারী বাড়িতে আসেন। তারা শিশুটিকে অচেতন দেখে তার মাথায় পানি ঢালেন। খবর পেয়ে বেলা 11টার দিকে শিশুটির বোনের শাশুড়ি বাড়িতে এসে প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের বাড়িতে নেন। সেখানে থেকে নেওয়া হয় মাগুরা 250 শয্যাবিশিষ্ট হাসপাতালে। বোনের বাড়িতে বেড়াতে এসে শিশু ধর্ষণের শিকার 24 ঘন্টা পরও জ্ঞান ফেরেনি।
আজ রোববার দুপুরে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা সদর থানায় সাংবাদিকদের বলেন, মামলার অন্যতম আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য ৩ আসামির জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। মাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেল না। মামলার তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসামির জবানবন্দির সঙ্গে মামলার বাদী শিশুটির মায়ের এজাহারের অমিল রয়েছে। বাদী বলেছিলেন, ঘটনা ঘটেছে রাতে। অবশ্য এজাহারে তিনি উল্লেখ করেছিলেন, বিয়ের পর থেকে তার বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন মেয়ের শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে। ১ মার্চ মাগুরার শিশুটি নিজ বাড়ি থেকে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ বেলা 11:30টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। সেদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হয়। প্রথম জানাজা শেষে উত্তেজিত জনতা শিশুটির বোনের শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এর আগে ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি জবানবন্দি দিয়েছেন। বাকি ৩ আসামির রিমান্ড চলছে।